ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর এই ছবিটি শুধু একটি গ্রেপ্তারি নয়, বরং দিনে দুপুরে হওয়া এক ভয়ঙ্কর ডাকাতি। এটা সেই ডাকাতি যা ডেমোক্রেট ঠিকাদার বলে নিজেকে দাবি করা আমেরিকা বাস্তবায়ন করেছে। একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে এবং তার স্ত্রী সহ তার নিজের বেডরুম থেকে এরপর নির্লজ্জভাবে তার প্রকাশ্যে প্যারেড করানো, কোথাও চোখে কাপড় বেঁধে ঘোরানো, তা কোথাও হাতে হাত কড়া পরিয়ে ঘোরানো। এই দৃশ্য গোটা পৃথিবীকে জানিয়ে দিচ্ছে যে আপনি যদি দুর্বল হন, আপনার কাছে যতই অর্থ থাকুক, যতই তেল থাকুক, যতই জনগণের সমর্থন থাকুক, আপনার কোনো মূল্য নেই। আমেরিকা এটা পরিষ্কার করে দিয়েছে, না খাতা না বয়ান, আমেরিকার স্বার্থে যা সেটাই ঠিক। এবং আজ সে দুনিয়াকে এটাও স্পষ্ট করে দিয়েছে যে নিয়ম, আইন, বিধি সবই শুধু দুর্বল দেশগুলোর জন্য, আমেরিকার জন্য নয়। জাতিসংঘ কেবল কাগজেই সীমাবদ্ধ। ডেমোক্রেসির কথা ভালো লাগে শুধু ততক্ষণই যতক্ষণ পর্যন্ত না আমেরিকার স্বার্থে আঘাত হানে। এ কারণেই প্রথম নজরে এই গল্প আপনাকে হয়তো আমেরিকা বনাম ভেনেজুয়েলার যুদ্ধ বলে মনে হবে, কিন্তু আসলে এই গল্প পুরোপুরি আমেরিকার স্বার্থের, তার পতনশীল ডলারের বিশ্বাসযোগ্যতার একটি নির্মম কর্পোরেট যুদ্ধ। এই গল্প শুধু ব্যবসার, এর সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। এখানে নজর শুধু খনিজ ভাণ্ডারের উপর, এবং এটি একটি পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস ডিল যা আমেরিকা বন্দুকের নলের মুখে নিজের লোকদের বিশ্বাসঘাতকতা দিয়ে কুড়িয়েছে। আপনি যদি আমাদের সাথে আগামী 15-20 মিনিট থাকেন, তাহলে এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে আমেরিকা কোনো মিসাইল ছোড়া ছাড়াই একটি দেশকে তার নিজের গদ্দারের মাধ্যমে হারিয়ে দেয়। আমরা আপনাকে দেখাবো এই পরিবর্তনে ইলন মাস্ক সবচেয়ে বড় লাভবান হতে চলেছে। আমরা এটাও বলবো এই লড়াই শুধু তেল নিয়েই নয়, যেটা মিডিয়ায় দেখানো হচ্ছে। এই গল্প তেলের চেয়েও অনেক বড়। এটা ডলারের গল্প, আধিপত্যের গল্প, সোনার লুটের গল্প এবং ল্যাটিন আমেরিকার উপর আমেরিকার দখলের গল্প। আজকের এই ঘটনার মাধ্যমে আমেরিকা গোটা বিশ্বকে ভয় দেখিয়েছে যে আপনাকে ডিজিটালি দাস বানাতে পারে। আমরা এটাও ব্যাখ্যা করব আমেরিকা কিভাবে বারবার ইতিহাসে এই ধরনের অপারেশন চালিয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ঘটনা থেকে ভারতের কি শিখতে হবে। কারণ এমন প্রচেষ্টা সরাসরি না হলেও পরোক্ষভাবে ভারতের আশেপাশেও হয়েছে এবং ভারতের চারপাশের দেশগুলিতেও তা দেখা গেছে। এই ভিডিওটির মাধ্যমে আপনার বিশ্ব রাজনীতি সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে যাবে। এখন প্রশ্ন উঠছে, আমেরিকা কিভাবে ভেনেজুয়েলার উপর দখল নিল? ভেনেজুয়েলা কি ছোট দেশ? এত সহজে কিভাবে সম্ভব হলো যে কোনো সেনাবাহিনী ছাড়াই, কোনো অস্ত্র ছাড়াই একটি দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে হাতকড়ায় বেঁধে নিয়ে গেল? আর দেশের ভেতরে সবকিছুই স্বাভাবিক, উপরাষ্ট্রপতি আছে, সরকার আছে, এটা কিভাবে সম্ভব? যদি এই প্রশ্নগুলি আপনার মনে আসে তাহলে একেবারেই যৌক্তিক। কারণ ভেনেজুয়েলা কোনো ছোটোখাটো দেশ ছিল না যে আপনি আঙুল দিয়েই চটকিয়ে সব শেষ করে দেবেন। ভেনেজুয়েলা সেই দেশ যার কাছে রাশিয়ার দেওয়া শক্তিশালী সুখোই ফাইটার জেট ছিল, যার কাছে ছিল বিশ্বের অন্যতম সেরা S-30 এবং S-40 মিসাইল ডিফেন্স সিস্টেম, এবং যার কাছে ছিল লাখো সৈন্যের বিশাল সেনাবাহিনী। তাহলে শেষ পর্যন্ত কিভাবে এমন হলো যে আমেরিকা আক্রমণ করলো আর কয়েক ঘন্টার মাধ্যমে পুরো দেশ দখল হয়ে গেল? তাহলে কি সেনারা ঘুমাচ্ছিল, নাকি অস্ত্র কাজ করছিল না? এই প্রশ্নের উত্তর মিসাইল বা কামানে নেই। এই প্রশ্নের উত্তর আছে ঘরের গদ্দারের মাধ্যমে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA 2026 সালে ঠিক সেটাই করেছে, যা আজ থেকে 250 বছর আগে ভারতে হয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে যে যখন ইংরেজরা দখল করেছিল, তারা শক্তির জোরে যুদ্ধ জেতেনি। রবার্ট ক্লাইভ নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরকে কিনে নিয়েছিল। ঠিক সে সময় যুদ্ধের কামান ছিল, কিন্তু তা ছোড়া হয়নি। নবাব সাহেব ভাবছিলেন সেনাবাহিনী তার সঙ্গেই আছে, কিন্তু ততক্ষণে সেনাবাহিনী বিক্রি হয়ে গেছে। ঠিক একই কাজ এখানে করা হয়েছে। আমেরিকা 3টি ধাপে কাজ করছে। প্রথম ধাপ, নেতাদের কেনা। মানে যেসব নেতা কাল পর্যন্ত আমেরিকাকে গালিগালাজ দিচ্ছিল, আমেরিকা তাদের সামনে ডলারের বান্ডিল তুলে ধরলো, তারা রাতারাতি বিক্রি হয়ে গেল, দেশপ্রেমী বিক্রি হয়ে গেল। দ্বিতীয় ধাপ, জেনারেলদের সঙ্গে চুক্তি। বড় বড় আর্মি অফিসার এবং জেনারেলদের অনুগত্য কেনা হলো। রিপোর্ট বলছে আমেরিকা তাদের বলেছিল, যদি তোমরা যুদ্ধ করো তাহলে হারবে, তোমরা জানো তোমরা জিততে পারবে না আমেরিকার সাথে, আর তারপর তোমাদের যুদ্ধাপরাধী ঘোষণা করব। যদি তোমরা কিছু না বলে চুপচাপ সরে যাও তাহলে তোমরা পাবে লাখ লাখ ডলার এবং আমেরিকার মধ্যে লাক্সারি হাউস। এবং তারা এই কথা শুনে বিক্রি হয়ে গেল। ইউনিফর্ম, সম্মান, দেশ সবই বিক্রি করে দিল। তৃতীয় ধাপ, সংসদ সদস্যদের টার্গেট করা। অনেক এমপিকে বলা হলো পরবর্তী সরকারের পদ আপনাকে দেওয়া হবে। ফলাফল কি হলো? না কোনো মিসাইল ছোড়া হলো, না কোনো গুলি, না কোনো ডিফেন্স সিস্টেম। দেশ নিজের ঘরের গদ্দারের মাধ্যমে বিক্রি হয়ে গেল, ঠিক যেমন করে ব্রিটিশরা বাংলার দখল নিয়েছিল। নিকোলাস মাদুরো হলেন আজকের এই সিরাজউদ্দৌলা, যাকে আমেরিকার জেলে ঢোকানো হয়েছে। আর সেখানকার বিকৃত বিরোধীরা যারা দেশ বিক্রি করেছে, দেখবেন খুব শিগগিরই তাদের মীর জাফরের মতো সিংহাসনে বসানো হবে। এই গল্পটির পুরো স্ক্রিপ্টটা লেখা হয়েছিল আমেরিকার ওয়াশিংটনে। ভেনেজুয়েলার চরিত্ররা শুধু নিজেদের রোল অভিনয় করেছে, আর অপারেশনটা বাস্তবায়ন করেছে আমেরিকা।
যদিও আমেরিকা আগেও এই অপারেশন চেষ্টা করেছিল। আপনাদের জানিয়ে রাখি, মাদুরোকে সরাতে আমেরিকা বহু বছর ধরে চেষ্টা করেছিল। 2020 সালেও একবার অপারেশন হয়েছিল, যার নাম ছিল অপারেশন গিডিয়ন। তখন আমেরিকা ভাড়াটে সৈন্যদের সমুদ্রপথে ভেনেজুয়েলা পাঠিয়েছিল। পরিকল্পনা ছিল মাদুরোকে কিডন্যাপ করে আমেরিকায় নিয়ে আসা, কিন্তু সেই সময় ভেনেজুয়েলার জেলারা আর স্থানীয় পুলিশ মিলে তাদের ধরে ফেলে। সেই সময় আমেরিকা অপমানিত হয়েছিল, কিন্তু সে সময় মাদুরোর সেনা এবং গোয়েন্দারা অনুগত ছিল। এই কারণেই এবার সিআইএ এবং ট্রাম্প কৌশল বদলায়। তারা বলল, বাইরে যুদ্ধ করা মাথা ব্যথা, ভেতরের লোকদের কিনে নাও, পয়সা ব্যবহার করো, সবাই বিক্রি হয়ে যাবে। আর ঠিক সেটাই হলো। এটা ছিল দখল নেওয়ার গল্প। কিন্তু এরপর প্রশ্ন ওঠে, শেষ পর্যন্ত আমেরিকা দখল নিল কেন? আসলে ওরা কি চায়? দেখুন, বেশিরভাগ নিউজ রিপোর্ট এবং টিভি চ্যানেল যারা ইনসাইড স্টোরি বলছে, তারা তেলের লড়াইয়ের কথাই বলছে। আর এটাও সত্যি, ডোনাল্ড ট্রাম্প 18 ডিসেম্বর 2025 প্রকাশ্যে বলেছিলেন, ভেনেজুয়েলার তেল আমাদের ছিল, ওরা আমাদের কোম্পানিগুলোকে বের করে দিয়েছে এবং তারা তেলের উপর অধিকার কায়েম করেছে, আমরা ফিরে যাচ্ছি। ট্রাম্পের এই ভাষা কোনো নেতার ভাষা ছিল না, এটা ছিল এক দখলদার মালিকের ভাষা। কিন্তু এই গল্পের গভীরে গেলে আপনি বুঝবেন, গল্পটা তেলের চেয়েও অনেক বড়। এটা আমেরিকার অস্তিত্বের গল্প, এটা ডলারের গল্প, এটা ব্রিক্সের গল্প, এটা সোনার গল্প। আমেরিকা আজ ঋণের বোঝায় মারাত্মকভাবে চাপা পড়ে আছে। আমেরিকার পুরো শক্তি, পুরো অর্থনীতি এই একটা বিষয়ের উপরই দাঁড়িয়ে আছে। দুনিয়ার সমস্ত তেল যেন আমেরিকান ডলারেই কেনে বেচা হয়, না অন্য কোনো মুদ্রায়। এটাকেই বলা হয় পেট্রো ডলার। এর মাধ্যমে আমেরিকা কিছু না করেই শত শত বিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে। আর এই ডলারের আধিপত্য বজায় রাখতে আমেরিকা যে কোনো সীমা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। পেছনে ফিরে তাকান, ইরাকে সাদ্দাম হোসেনের সঙ্গে কি হয়েছিল। প্রথমে বলা হয়েছিল তার কাছে নাকি গণবিধ্বংসী অস্ত্র আছে, কিন্তু পরে তার কাছ থেকে কিছুই মেলেনি, কিন্তু তাকে তা করা হয়েছিল। যেমন এবার ভেনেজুয়েলার ক্ষেত্রে করা হলো। ওখান থেকে নাকি সারা দুনিয়ায় ড্রাগ সাপ্লাই হচ্ছে, কিন্তু তার একটি সিঙ্গেলও প্রমাণ দিতে পারেনি আমেরিকা। পরে স্পষ্ট হয়ে যায়, সাদ্দামের আসল অপরাধ ছিল যে তিনি ইরাকের তেল ডলারের বদলে ইউরোতে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছিলেন। যদি তা হয়ে যেত, ডলারের চাহিদা কমে যেত। ঠিক একইভাবে লিবিয়ার গাদ্দাফি বলেছিলেন তিনি তেলের বদলে সোনার মুদ্রা নেবেন। তারপর কি হয়েছে তা দুনিয়া অলরেডি জেনে গেছে। আর আজ ভেনেজুয়েলার সঙ্গেও ঠিক এটাই হচ্ছে। ভেনেজুয়েলার কাছে এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে বড় তেলের মজুদ আছে, যা সৌদি আরবের চেয়েও কয়েক গুণ বেশি। 2025-26 সালে দাঁড়িয়ে ডলারের মান অনেক কমে গেছে। দুনিয়াতে এরকম অনেক দেশ আছে যাদের চোখ মুখ খুলে গেছে, যারা আমেরিকার প্রতারণাটা বুঝতে পেরেছে এবং তারা ডলার ছেড়ে নিজেদের মুদ্রায় বাণিজ্য করছে। চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া এবং ভারতের আশপাশে কয়েকটা দেশ মিলে আলোচনা হয়েছে যে ডলারের বাইরে তারা নিজেদের কারেন্সি লঞ্চ করার পরিকল্পনা করছে। হতে পারে চায়নার ইউয়ান, হতে পারে সেটা ক্রিপ্টো বা ব্রিক্সের কোনো যৌথ মুদ্রা। এটা যদি হয়, তাহলে আমেরিকান ডলারের রাজত্ব বিপদে পড়ে যেতে পারে। এই কারণেই গল্পটা মাদুরোকে সরানো বা গণতন্ত্র বাঁচানোর ছিল না। Our currency is crashing and will soon no longer be the world standard, which will be our greatest defeat, frankly, in 200 years. এটা ছিল ডলারের ভেল্টিলর থেকে নামানোর গল্প। আমেরিকার ভেনেজুয়েলার তেল দরকার ছিল, কিন্তু তাদের শর্ত তারা শুধু তাদের মুদ্রায় কিনবে। কিন্তু এখানে আরো এক খনি আছে যার কথা খুব কমই বলা হচ্ছে। একটা বিশাল লুট, চারদিকে কারো নজর যাচ্ছে না, আর সেটা হলো গোল্ড। আসল খেলা তেল আর সোনা দুটো নিয়েই। কারণ তেল তুলতে সময় লাগে, পাইপলাইন ভাঙা, রিফাইনারি জ্বালাতে হবে, বছরের পর বছর লেগে যেতে পারে। সোনা তো আপনি নিজেই ভাবুন, কানাডা, যাকে মজা করে আমেরিকার 51তম রাজ্য বলা হয়, আজ কি সে নিজেকে স্বাধীন ও নিরাপদ বলে মনে করছে? মেক্সিকো, ট্রাম্প সদ্য কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে হুমকি দিয়ে বলেছিলেন সাবধান থাকো। ব্রাজিল, ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ, এখন বুঝে গেছে আমেরিকার পুরনো নিয়ম ফিরে এসেছে। অর্থাৎ যেদিকে আমাদের নজর পড়বে সেই অঞ্চলই আমাদের। এছাড়াও ডেনমার্কের কাছে অবস্থিত গ্রিনল্যান্ডের মতো একটা আইল্যান্ডকে নিজেদের বলে দাবি করেছে। হয় আমাদের কথা মেনে চলবে, নয়তো সরে যাবে, আমরা নিজেরাই চালিয়ে নেব। আর এই ভয়টাই প্রমাণ করে যে এটা সেই আমেরিকা নয় যারা নোবেল প্রাইজ পাওয়ার জন্য শান্তি শান্তি করে লাফাতো, কারণ তারা নিজেরাই শান্তি ধ্বংসকারী। এদের ভেতরের আসল আমেরিকা বেরিয়ে এসেছে। আর আসল আমেরিকান মানে এরা ভালোবাসা দিয়ে কথা বলতে বিশ্বাস করে না। এরা টেবিলের উপর বন্দুক রেখে বলে, যার শুনতে ইচ্ছে থাকুক শুনুক, আর যাদের শুনতে ইচ্ছা নাই তাদের পরিণতি গাদ্দাফি, সাদ্দাম হোসেনের মতো হবে। আর এটাই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। বাকি সবই নাটক। কোনো পশ্চিমা মিডিয়া এটা বলছে না যে মাদুরোর বিরুদ্ধে যে ড্রাগ সাপ্লাইয়ের অভিযোগ ছিল সেটা প্রমাণ করতে পারেনি। আসল খেলা হলো এখন গুন্ডাগিরি চলবে। এই গুন্ডাগিরির মাধ্যমে আমেরিকার দখল নেবে, হয় ভালোবাসা দিয়ে মানো, নয়তো জোর করে মানাতে হবে। এই কারণেই ভারত সহ গোটা বিশ্বের ভয় পাওয়া উচিত, প্রস্তুত হওয়া উচিত। আগামীকাল আমেরিকা কি আমাদের দিকেও আসতে পারে।
একটা গল্প আগে বলা হতো যে তার হত্যার সময় আমি চুপ ছিলাম আর আমার হত্যার সময় তুমিও চুপ ছিলে। মনে রেখো, পরের নম্বর তোমারও হতে পারে। কিন্তু এই গল্পের আরও একটি ভয়ঙ্কর দিক আছে। মাদুরোকে ধরার ঠিক আগে ভেনেজুয়েলার উপর এমন একটি আক্রমণ হয়েছিল যা চোখে দেখা যায়, আর সেটা ছিল সাইবার আক্রমণ। ভেনেজুয়েলার পুরো কমিউনিকেশন সিস্টেম অচল করে দেওয়া হয়েছিল। রাডার বন্ধ হয়ে গিয়েছিল, জিপিএস কাজ করা বন্ধ করে দিয়েছিল, দেশের সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। আজ স্টারলিং আর আমেরিকান টেক কোম্পানিগুলোর হাতে গোটা বিশ্বের ডেটা আর কন্ট্রোল। এই ঘটনায় আমাদের সামনে একটি ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরে, সেটা হলো ডিজিটাল দাসত্ব। আর সেটার প্রমাণ অলরেডি আপনারা পেয়ে গেছেন যে কিভাবে ডিজিটালি তারা আমাদেরকে দুমড়ে রেখেছে, কিভাবে তারা ডিজিটালি আমাদেরকে দমিয়ে রেখেছে। সোশ্যাল মিডিয়া হোক, এআই হোক, আগামীকাল ভারত, ব্রাজিল বা অন্য কোনো দেশ আমেরিকার কথা না মানলে তাদের ফোন, জিপিএস, ব্যাংকিং সার্ভার একটি বোতাম চাপলেই কি বন্ধ করে দেওয়া সম্ভব? আমেরিকা শুধু এখন জমি দখল করেই ক্ষান্ত থাকে না, তারা প্রযুক্তির মাধ্যমে দেশগুলোকে অন্ধ ও বধির বানাতে পারে। মাদুরোর গ্রেপ্তার প্রমাণ করে দেয় যে যদি আপনার প্রযুক্তি আর সিস্টেম নিজের নিয়ন্ত্রণে না থাকে তাহলে আপনি স্বাধীন দেশ নয়, আপনি ডিজিটালি দাস। এ কারণেই উত্তর কোরিয়া, চীন, রাশিয়া সবাই নিজেদের প্রযুক্তি গড়ে তুলেছে, তাদের নিজেদের ইউটিউব, নিজেদের হোয়াটসঅ্যাপ, নিজেদের সিস্টেম। এখন আসা যাক একটি বড় প্রশ্ন, আমেরিকা কিভাবে কোনো দেশে সরকার পরিবর্তন করে? এটা কি একদিনের আক্রমণ? উত্তর না। এই আক্রমণের আগে আমেরিকা ভেনেজুয়েলার উপর একটি অদৃশ্য যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, যেটা দেখা যায়নি কিন্তু সেটা ছিল মারাত্মক। যখন কোনো দেশের শীর্ষ নেতৃত্ব আমেরিকার কথা মানে না, তখন এই প্রক্রিয়া শুরু হয়। আপনি যদি গত কয়েক বছরে ভেনেজুয়েলার খবর লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বারবার বলা হচ্ছিল ভেনেজুয়েলা দুর্বল হচ্ছে, ভেনেজুয়েলা দুর্বল হচ্ছে, ভেনেজুয়েলা গরিব হচ্ছে। একটি ধারণা তৈরি করা হয়েছিল মাদুরোর নীতির কারণে দেশ ধ্বংস হচ্ছে। কিন্তু সত্যের আরেক দিক আছে। আমি বলছি না মাদুরো মহান মানুষ ছিলেন, তিনি বিরোধীদের দমন করেছিলেন, এটা সত্য। কিন্তু পৃথিবীর প্রায় সব দেশই শীর্ষ নেতৃত্ব নিয়ে এই ধরনের অভিযোগ ওঠে। আমরা এখানে মাদুরো ভালো না খারাপ সেই তর্কে যাচ্ছে না, আমরা আজ বলছি আমেরিকার পদ্ধতি নিয়ে। আমেরিকা প্রথমে ভেনেজুয়েলার উপর কঠোর নিষেধাজ্ঞা চালায়, ফলে দেশটি জীবন রক্ষাকারী ওষুধ পর্যন্ত কিনতে পারেনি, তারা তেল বিক্রি করতে পারেনি। ধীরে ধীরে ভেনেজুয়েলার অর্থনীতি ধ্বংসের মুখে পড়ে। এটাকে ইংরেজিতে বলা হয় সাফোকেশন, অর্থাৎ গলা টিপে ধরা। আমেরিকা রাশিয়ার সঙ্গেও এটা করার চেষ্টা করেছিল। আমেরিকার কৌশল অত্যন্ত পরিষ্কার ও নিষ্ঠুর। প্রথমে নিষেধাজ্ঞা, তারপর মিত্রদের চাপ, তারপর অর্থনৈতিক দুর্দশা। মানুষ যখন ক্ষুধার্ত হয় তখন মানুষ রাস্তায় নামে, কারণ পেটে ভাত না থাকলে। তখন কিন্তু মানুষ আর পতাকার জন্য লড়ে না, রুটির জন্য লড়ে। কিন্তু এটা রাশিয়ায় সফল হয়নি, ভেনেজুয়েলায় হয়েছে। এরপর সেনাবাহিনীকে অর্থনৈতিকভাবে ভেঙে ফেলা হয়, তারপর বিরোধীদের কেনা হয়, আর শেষে গণতন্ত্র বাঁচানোর নামে আমেরিকা ঢুকে পড়ে। এটাই আমেরিকার ফিক্সড ফর্মুলা। অনেকের মনে হয়তো এখন প্রশ্ন আসছে, আমেরিকা কি সাম্প্রতিক বছরগুলোতে এই পদ্ধতি নতুন করে গ্রহণ করছে? না, এটা মোটেও নতুন কিছু নয়, এটা আমেরিকার পুরনো অভ্যাস। একে বলা হয় প্লেবুক, অর্থাৎ কাজ করার পুরনো ও পরীক্ষিত কৌশল। 1989 সালে পানামার প্রেসিডেন্ট ছিলেন ম্যানুয়েল নেরিয়েগা। আমেরিকা তখনও ঠিক একই কাজ করেছিল, তার বিরুদ্ধে ড্রাগ পাচারের অভিযোগ আনা হয়েছিল, যেমন আজ মাদুরোর অ্যাগেন্স্টে আনা হয়েছে। এরপর আমেরিকার সেনা পাঠানো হয় অপারেশন জাস্ট কাজ নাম দিয়ে। নেরিয়েগা লুকিয়ে পড়েন, তাকে বের করে আনতে আমেরিকার সেনা দূতাবাসের বাইরে বিশাল স্পিকার বাজায়। দিনরাত উচ্চস্বরে রক মিউজিক বাজানো হয়, যাতে সে মানসিকভাবে ভেঙে পড়ে, যার ফলে সে বাইরে বেরিয়ে আসে। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে আমেরিকায় নিয়ে গিয়ে তাকেও জেলে ঢোকানো হয়। সেই দিন পার হওয়ার 35 বছর পরও একই গল্প রয়ে গেছে। কোথাও আমেরিকা খোলাখুলি করে, কোথাও পেছন থেকে, কিন্তু লক্ষ্য একটাই, ক্ষমতার জোরে দুনিয়ায় আধিপত্য বজায় রাখা আর নিজের স্বার্থ হাসিল করা। এই গল্পের আরেকটি দিক হচ্ছে 1823 সালে আমেরিকার প্রেসিডেন্ট জেমস মনরো একটি নীতি ঘোষণা করেছিলেন। তার অর্থ ছিল পুরো ল্যাটিন আমেরিকা আমেরিকার ব্যাকওয়ার্ড, অর্থাৎ পিছনের উঠান। এখানে ইউরোপ হোক, রাশিয়া হোক, চীন হোক, কেউ নাক গলাতে পারবে না। এখানে শুধু আমেরিকার ইচ্ছাই চলবে। আমেরিকা এই দেশগুলোকে স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখে না, নিজের সম্পত্তি হিসাবে দেখে। আপনার নিশ্চয় হয়তো মনে আছে, বারাক ওবামার আমলেও জন কেরি, যিনি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি প্রকাশ্যে বলেছিলেন, ল্যাটিন আমেরিকা তো আমাদেরই ব্যাকইয়ার্ড। নিকোলাস মাদুরোর সবচেয়ে বড় ভুল ছিল এই, তিনি 200 বছরের পুরনো এই প্রভুত্বকে চ্যালেঞ্জ করেছিলেন। মাদুরো রাশিয়া আর চীনের সঙ্গে হাত মিলিয়েছিলেন, চীনা কোম্পানিগুলোকে ব্যবসা করতে দিয়েছিলেন, রুশ সেনার সঙ্গে সামরিক মহড়া করেছিলেন। এটা ছিল আমেরিকার অহংকারের উপর সরাসরি আঘাত। আমেরিকা এটা কোনো মতেই মেনে নিতে পারেনি, বিশেষ করে নিজের ব্যাকইয়ার্ডের চীনের মতো দেশের প্রবেশ। এই কারণেই মাদুরোকে যে শাস্তি দেওয়া হলো তা কোনো নিয়ম ভাঙার জন্য নয়, বরং আমেরিকার সম্পত্তিতে
অন্য কাউকে বসানোর চেষ্টা করার জন্য। এই কারণেই একদিকে চীন আর রাশিয়া মাদুরোর সঙ্গে ছবি দিচ্ছিল, আর 3-4 ঘন্টার মধ্যেই আমেরিকা ছবি প্রকাশ করলো, যেখানে মাদুরো হাতকড়াই বন্দী। আমেরিকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো নির্লজ্জভাবে এই দৃশ্য ছড়াচ্ছিল। হোয়াইট হাউস থেকে রিলস পোস্ট করা হচ্ছিল ডিফেন্স এক্সপোর্ট, আর ট্রাম্পের সমর্থকরা বলেছিল দেখো কতই না সস্তা ডিল, আর তুলনা করেছিল ইরাকে সাদ্দাম হোসেনকে সরাতে হাজার হাজার কোটি ডলার খরচ হয়েছিল এবং 4500 আমেরিকান সেনা মারা গিয়েছিল। আর এখানে কিছুই না, না টাকা খরচ না সেনা মৃত্যু। তারা ট্রাম্পকে বিজনেস জিনিয়াস বলছিল, কিন্তু এই মানসিকতা খুবই ভয়ঙ্কর, কারণ তারা যুদ্ধকে আরেকটি দেশের ধ্বংসকে একটি কৌতুক হিসাবে দেখছে। তাদের দুঃখ নেই, তাদের আনন্দ শুধু একটাই, তাদের তেল আসবে, তাদের ডলার বাঁচবে, তাদের সোনা আসবে, তাদের আধিপত্য থাকবে। আর এখান থেকেই সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন ওঠে, পরের নম্বর কার? কারণ যদি আমেরিকা ভেনেজুয়েলার সঙ্গে এটা করতে পারে যেখানে রাশিয়া আর চীনের সমর্থন ছিল, তাহলে ছোট আর মাঝারি দেশগুলো কি হবে? যে পশ্চিম মিডিয়া দিনরাত মানবাধিকার আর আইন নিয়ে কথা বলে, আজ তারা কেন মিথ্যা ব্যাখ্যা দিচ্ছে? এই ঘটনা থেকে আমাদের অ্যাকচুয়ালি কি শিখতে হবে? আমরা যারা বলি আমরা নিজের সিদ্ধান্ত নিজেরাই নিই, আজ এই ঘটনা আমাদের সতর্ক করে দিচ্ছে, কারণ জাতিসংঘের মতো সংস্থাগুলো শুধু দুর্বলদের ভয় দেখানোর জন্য, তারা শক্তিশালীদের কিছুই করতে পারে না। এই গল্প 3টি বড় শিক্ষা দেয়। প্রথম, ঘরের গদ্দারের থেকে সাবধান থাকো। দেখো, বাইরের মির্জাপারগুলোকে কিন্তু তোমরা চিনতে পারবে, কিন্তু ঘরের মির্জাপারগুলোকে চিনতে পারা অসম্ভব। ভারতকেও এই বিষয়ে চরম সতর্ক থাকতে হবে। দ্বিতীয়, আত্মনির্ভরতা। নিজস্ব মুদ্রা, নিজস্ব পেমেন্ট সিস্টেম, নিজস্ব প্রযুক্তি, নিজস্ব ইন্টারনেট, এগুলো না হলে একটি সুইচ চাপলেই আপনাকে দাস বানানো যাবে। তৃতীয়, শক্তি সত্য। আপনি যদি দুর্বল হন তাহলে আমেরিকার মতো দেশ আপনাকে লাথি মারবে, আর তারপর আপনার প্যারেড করবে, আর তাতে অংশ নেবে আপনার নিজের লোকেরা, ঘরের গদ্দাররা। এই কারণে আমরা বলছি, এটা শুধু আমেরিকা বনাম ভেনেজুয়েলার রাজনৈতিক লড়াই নয়, এটা আমেরিকার ধান্দা আর অর্থের গল্প। সোজা কথা, আজও পৃথিবীর জঙ্গলরাজ চলছে। আইন তখনই কাজ করে যখন সবার জন্য এক। যে আইন শক্তিশালীর জন্য আলাদা আর দুর্বলদের জন্য আলাদা, তা আইন নয়। এই ঘটনা একটা কথা মনে করিয়ে দেয় কবি রামধারী সিং দিনকরের সেই লাইন, ক্ষমা শোভে সেই সাপকে যার কাছে বিষ আছে, যার দাঁত নেই, বিষ নেই, তার বিনয় শুধু লজ্জা। অর্থাৎ শান্তি আর ক্ষমার কথা তারাই বলবে যাদের শক্তি আছে। মাদুরো ভালো ছিলেন না খারাপ ছিলেন তা বিষয় নয়। আজিম মুনিরের মতো মানুষকে ডোনাল্ড ট্রাম্প বুকে জড়িয়ে ধরেন। মাদুরোর একমাত্র অপরাধ ছিল তার কাছে যথেষ্ট শক্তি ছিল না, তার কাছে পারমাণবিক শক্তির মতো বিষ ছিল না যা আমেরিকাকে টসাতে পারত। এ কারণেই তিনি দাঁতহীন ছিলেন, দুর্বল ছিলেন, আর তাই তাকে পিষে ফেলা হয়েছে। দিনকর আরও লিখেছিলেন, সন্ধি সেই পচন পূজ্য যার পিছনে শক্তি আছে। এই ঘটনা পুরো বিশ্বকে শিখিয়েছে, সম্মানের সঙ্গে বাঁচতে চাইলে শক্তিশালী হতে হবে, মেরুদণ্ড সোজাও রাখতে হবে, কারণ নিয়ম কানুনের ঝোলাঝুলি শুধু দুর্বলদের জন্য। এই পৃথিবী হচ্ছে এক জঙ্গল, এখানে পশুদের মতো দুর্বলরাই শিকার হয়, কারণ বাঘ আর সিংহের মতো পশুকে কেউ শিকার করতে পারেনি। আজ ভেনেজুয়েলার ঘর পুড়ছে, ধোঁয়া উঠছে, যদি বাতাসের দিক না বদলায় তাহলে কাল একই আগুন অন্য কারোর ঘরে পৌঁছাতে পারে। আজ যদি আমেরিকা জেতে তাহলে আগামী 10 বছর পর হলিউডে সিনেমা হবে, সেখানে মাদুরো হবে ডিটেক্টর ভিলেন, মানবাধিকার লঙ্ঘনকারী, আর আমেরিকা হবে মুক্তিদাতা। হলিউডের বড় বড় স্টুডিও, নেটফ্লিক্স, ডিসকভারি সবাই একই গল্প বলবে, কারণ গল্প বিক্রি হয়। কে বলবে এই দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে আন্তর্জাতিক আইন ভেঙে অপহরণ করা হয়েছিল? কে দেখাবে ঘরের গদ্দারের ডলার নেওয়ার দৃশ্য? কে বলবে এই দেশকে ধ্বংস করা হলো শুধু শক্তি দেখানোর জন্য? না, এই অংশটা দেখাবে না, কারণ প্রোপাগান্ডা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আজ যদি আপনি গুগলে সার্চ করে দেখেন ভেনেজুয়েলায় গণতন্ত্র ফিরেছে, স্বৈরাচারের পতন হয়েছে, মানবাধিকার রক্ষা করা হয়েছে, কিন্তু কেউ বলবে না এই গণতন্ত্র এসেছে হাতকড়ার বিনিময়ে। এই কারণেই সাধারণ মানুষকে সবচেয়ে বেশি সাবধান হতে হয়, কারণ বোমা মারার আগে মনকে দখল করা হয়। মিডিয়া দিয়ে, ফিল্ম দিয়ে, সোশ্যাল মিডিয়া দিয়ে। যেদিন আপনি ভাবতে শুরু করবেন হ্যাঁ এটাই ঠিক হয়েছে, সেদিনই আপনি হেরে যাবেন।